ওইটাকে দৌড় দেবো নাকি সাঁতরাবো, মানে কি করবো ঘুমের মধ্যে তো। ভাই আপনি থেমে গেলেন ভাবির কথা বলাতে। আমি হচ্ছে ভাবিদের লোক। আরে আপনার যেসব ভাবিরা আমার ওই ফেসবুকে ফ্রেন্ড বানায়নি, হ্যাঁ শুধু হচ্ছে কি বানায় দিছে, ফলো। ফলোয়ার বানায় দিছে। এই ভাবিদের আমি চেঞ্জ করতে চাই, ফ্রেন্ড বানানো ভাবি আমি। পরশুর নদী থেকে সবাইকে স্বাগত জানাই। পরশুর নদী ধরে আমরা যাচ্ছিলাম উজানের দিকে। ওদিকে নৌবাহিনীর একটি জাহাজের বহর নামছে পরশুর নদী ধরে। রে বাবা রে বাবা, কি অবস্থায় এটা বাড়ি বুড়ি দিয়ে কি করলো আমাদের। কি করছো, তোর গায়ের সাথে লাগাই দিছে। আমি ভাবতেছি হায় হায় হায়, আমার একটা এখন তো আমরা দুলতেই থাকবো। পরশুর নদী একটি আন্তর্জাতিক নৌ রুট এবং সাগরে চলাচলের রাস্তা, কাজেই জাহাজগুলো এদিক দিয়ে চলাফেরা করবেই। এদিকের নৌকা ট্রলারগুলো অবশ্য রোলিং সহ্য করতে পারে, সেভাবেই তৈরি করা হয়। এই ভাই আসলো ভাই, আবার আসলো। কি কায়দা গো। বাবা, তুমুল চলতেছে, তুমুল। জামাই সাবধান, ওইদিকে নৌকাগুলো সব ভেসে যাচ্ছে। আমরা যখন সাগরে যাই কিংবা পশুর অথবা বড় নদীগুলোতে অনেক বেশি রোলিং হয়, তখন খুব সতর্ক থাকতে হয়। এই যে দুইজন ভেতরে ছিল, আমরা ওইটাকে দৌড় দেবো নাকি সাঁতরাবো, মানে কি করবো ঘুমের মধ্যে তো, মানে বুঝতে পারতেছি। অনুভূতি কি, সাঁতরাবো নাকি ওইটা দৌড় দেবো। হঠাৎ করে সাইরেন নাম করে। পরশুর নদী থেকে আমরা ঢাকি নদীতে ঢুকলাম। এই ঢাকি চলে গেছে সোজা শিবসা নদীতে, চলে গেছে এই নদীটা। একটু আগে যে বাড়ি বুড়ি খাইছি আমরা নৌবাহিনীর জাহাজের, আমাদের বিছানা খাতা সব ভিজে গেছে, এখন রোদে শুকানো হচ্ছে। এদের ভাই ট্রেনিং মিস হয়ে যাচ্ছে, আমরা যাই না অনেকদিন। ঠিক আছে, হ্যাঁ ওই যে পড়ে গেছে স্লিপিং ব্যাগ। হঠাৎ করে বড় ঢেউ এসে লাগলে বিপদে পড়তে হয়। সবচেয়ে বড় সমস্যা হয় যে কাপড় চোপড় সহ বাকি যে জিনিসগুলো রাখা থাকে আমাদের ট্রলারে, সেগুলো পানিতে ভেসে যায়। বর্ষাকাল হলে সেগুলো শুকাতে জান বের হয়ে যায়। এবার কেমন হলো? আগে একবার ভিজিল, পুরোটাই পানির বস্তা হয়ে গেছে। আর উঠবে না, অসুবিধা নাই। এবার আর উঠবে না। ঢাকি নদী এখন ফুল জোয়ার নদীতে। পরশুর নদী থেকে আমরা ঢাকি নদীতে পড়েছি। এখন সোজা পশ্চিমে চলে যাব শিবসার দিকে। আমরা এই পুরোটা সফর জুড়েই নোঙর ফেলবো ঘাটে ঘাটে।
সুন্দরবন উপকূল ধরে আমরা ছুটব, যেখানে মন চাইবে সেখানেই দাঁড়িয়ে পড়ব, আবারও মন চাইলে ছুট দেব। এভাবে চলবে এই সফর। হ্যাঁ আমি ধরছি ভাই, এক হাতে বাড়ি। হ্যাঁ আমরা বটবুনি এসে বেরোতে নিলাম। হ্যাঁ ক্যাপ্টেন আফসলা ঢাকি নদীতে এসে দেখছি অনেক মানুষ চিংড়ি মাছের পোনা অথবা রেনু ধরতে নেমেছেন। আরেকজন নামলো, ওনার শাড়ি শুকনা, মানে উনি কেবল নামছেন। রীতিমতো অদ্ভুত জীবন এখানকার মানুষদের। তাহলে গলদার পোনা পাওয়া যাচ্ছে এখন। এটা নিষেধ যদিও, ঠেকাবে কি করে? কিসের পোনা এখন? বাগদা রেনু। আচ্ছা, গলদা এখনো পড়া শুরু করেনি, ছোটটা। বটবুনিয়ার ঘাটে আমরা অপেক্ষা করছি, আমাদের এক ছোট ভাই বাবু ভাই আসবেন। সে পর্যন্ত এখানকার মানুষের জীবনযাত্রা দেখছি। পোনার মৌসুম বলে আসলে কিছু নেই, চিংড়ির পোনা এখানে ধরা চলে সারা বছর। যদিও বলেছি এটি একেবারেই আইনত নিষেধ, তারপরেও আসলে পেটের ক্ষুধা কোনো নিয়ম কানুন মানে না। এখানে আমাদের খানিকটা সময় থাকতে হবে, রান্না বান্না চলেছে রান্নাঘরে, আর এদিকে আড্ডা তো চলছেই। ভাইও বাটের উপরে আছে। হ্যাঁ, মন খারাপ দেখেন না, পড়ে আছে মনে। ভাই আপনি থেমে গেলেন ভাবির কথা বলাতে। ভাবি দিল। আরে আপনার যেই সব ভাবিরা, হ্যাঁ যেসব ভাবিরা আমার ওই ফেসবুকে ফ্রেন্ড বানায়নি, হ্যাঁ, শুধু হচ্ছে কি বানায় দিছে, Follower. ফলোয়ার বানায় হ্যাঁ। দিছে। এই ভাবিদের আমি চেঞ্জ করতে চাই, ফ্রেন্ড বানানো ভাবি আনতে চাই। এই হোটেলে আপনার এখন সমস্যা এটা। বিরাট সমস্যা হবে, এটা নিয়ে চিন্তা করতেছি কালকে রাত থেকে। চিন্তা করতে করতে আমার কপালে ভাঁজ পড়ে গেছে। এই দেখেন, এই ভাঁজ পড়ে গেছে। দুশ্চিন্তায় এখানে প্রায় প্রতিটি ঘরের মানুষদেরই কপালে ভাঁজ পড়ে। আসলে তেমন কিছু করার নাই, অভাব আর পেট চালানোর তাগিদে তাদের গাছপালা ঢুকতেছে নেটে নাকি? নেটে ময়লা ঢুকতেছে, ঢুকবে। এটা কি গলদা ধরতেছেন? বাগদাও আসে। বাগদা কত করে যাচ্ছে এখন? 70-80 পয়সা। আর গলদা 2 টাকা চারানা এখনো হিসাব আছে? বাবা, এখনো চারানার হিসাব হয়? এই খুচরা দেয় কি করে? এভাবে চিংড়ির পোনা কিংবা গলদার রেনু ধরা নিষেধ। কারণ হচ্ছে যে এর সাথে আরো অনেক ছোট ছোট প্রাণী, জলজ প্রাণী মৃত্যু হয়। কিন্তু এখানকার মানুষদের সে কথা বলার উপায় নেই, কারণ তাদের পেট চালাতেই এই চিংড়ির রেনু অথবা পোনাগুলো ধরতে হয়। এখানকার মানুষদের সাথে একটু নিবিড়ভাবে মেলামেশা করলে জানা যায় আসলে একটি চক্র রয়েছে, দারিদ্র্যের চক্র, ঋণের চক্র, যার ফাঁদে পড়ে থাকে তারা সারা বছর। এই খাল যদি মরে যায় না, হ্যাঁ, গ্রামের মানুষ অন্ধকার সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এই ঢাকি নদী ধরে আমরা আরো কিছুক্ষণ এগিয়ে যাব। সেখানে জয়নগর যে জায়গাটি রয়েছে সেখানে একটি বিরতি নেব আমরা। রাত পর্যন্ত এখানেই থাকবো। আমরা যাচ্ছি কোথায়? ম্যানগ্রোভ ভিলেজ ইকো রিসোর্টে। ভাই মাছ ধরতে হবে কিন্তু ভাই, মাছ না ধরলে ইজ্জত থাকতো। ইজ্জত থাকবে না। হ্যাঁ, সেদিন তো ইজ্জতটা আমি বাঁচাই দিছিলাম। ছোট দোষী, তারপরে তো আপনার কিন্তু ওই রাজার শান্ত হতে পারে আজকে। রাজা শান্ত হতে পারে না, রাজা শান্তে আর কি। হ্যাঁ, দেখি যদি রিজিকে থাকে, সেটা বলতেছি। রাজার তো পুরনো রাজা আছে, তো নতুন রাজা আসছে। মে মাসের শেষের দিকের সফর, তখন আবহাওয়া বেশ খারাপ ছিল। যে বড় বৃষ্টি আসতেছে, দেখো প্রত্যেকে কিন্তু খুব ব্যস্ত হাঁটতেছে। হ্যাঁ, যে সময় নাই।
আস্তে আস্তে আগে আসে। তাই না? এটা হচ্ছে মানুষের অভিজ্ঞতা। প্রাণীদের উপর। হ্যাঁ, মেঠো পথ ধরে আধা ঘন্টার মতো হেঁটে গন্তব্যে পৌঁছালাম এবং সেখানে পৌঁছেই মাছ ধরতে নেমে গেলাম আমরা। কাঠি জাল, কাঠি জাল। আয়, হ্যাঁ, কাঠি জালের অভ্যাস খুব। শুধু মাছ শিকার নয়, এখানে আমাদের আসার এবং পানিতে নামার আরেকটি কারণ হলো গোসল। আমাদের লবণ পানির কারণে গোসলে বেশ সমস্যা হচ্ছিল। এই পুকুরটি মিঠা পানির। ওই পাশ থেকে ক্লোজ করতে করতে আসবে। কোন তো ক্লোজ করবি? মাছ লাফালাফি শুরু করছে। হয় হয় হয়। ও ভাই, জালের পিছনে যাওয়া যাবে না। পানি একদম গরম, এদিকে পানি খুব অভাব। হাত পর্যন্ত আসেন, পাড়া পাড়া ছাড়ায় না। কাঠি জাল ঠিকঠাক মতো টানতে না পারলে কিন্তু হবে না। চল চল চল। চল দাও তাই। চলে যাচ্ছে এই, ভাই দুটো এর মুড়াই দিতে এর মুড়াই দিতে মনি কাশি জোরে টান দিবে, কাশি জোরে টান দিবে। সোলার না, কাশি কাশি। লেট ভাই, কাশি জোরে টান দিবে, জোরে আরো জোরে। ওই না কাঁসাই দিলে আমি টানবো ফের মোড় দিয়ে দিতে মোড়ানো লাগবে না, আপনি টান দেন খালি। ওই জাল দিয়ে জোরে এসছি যে কাশি। আর কাশি মোড়ন দেন না, ডাইরেক্ট কাশি ধরেন, দুটো কাশি খালি ধরেন। ওই হ্যাঁ, দরকার নেই, ধরার দরকার নেই। আগে কোরাল বসে বসে ধরুন, শেষ আছে দিতে হবে। সোলা টান লাগবে না, কাশি নিয়ে। ব্যাস গোছায় গেছে, জাল গোছায় গেছে। হ্যাঁ তাও যাইলে যাত না জানি একটাও না। চলুন চলুন তো মনে আনতে বাড়ি দিয়ে সোলদার না ডাঙাতে যাও ধরি যাই ভাই। সোলদার তুমি ধরেন এখানে, সোলদার ধরেন। So, চল চল। এই যে ব্যক্তি খাইয়ে সিটকি দিবা ওচো 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 হ্যাঁ, ওচো 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 মাছ লাগাইছে যে ওচো ওচো যত ওচো রাখা যায়। তাহলে এখন তো কোট ধরি আই। এটা কি সিলভার কার্প? সিলভার কার্প না? হ্যাঁ ওই জাল এই যে বুন্ডুল করবে শুধু গন্ডগোল আবার একটা লাভ দিচ্ছে। জাল উচা ভাই, জাল উচা। হ্যাঁ উচা রাখতে হবে, জাল ছাড়িয়ে খালি ইয়ে ধরবেন, সোল ধরবেন। ব্যাপক বাড়ি মারতেছে পায়ে। জাল নিয়ে টাকা ওঠার দরকার নেই, এই পর্যন্ত যা হয়েছে দেখ। আমি ধরেছি। সুন্দরবন উপকূলের এই অঞ্চলের মাটি, পানি সবকিছুই বেশ লবণাক্ত। শীতকালে তার তীব্রতা বাড়ে, বর্ষায় একটু কমে। বিশেষ করে খাবার পানির জন্য বর্ষাকালটা একটু স্বস্তির এই অঞ্চলের মানুষের জন্য। কিন্তু মিঠা পানির উপর নির্ভরশীল যে বাকি জিনিসগুলো, সেগুলো এখানে খুবই অনিয়মিত। বিশেষ করে অতিরিক্ত লবণাক্ততার কারণে এই অঞ্চলে কৃষিটা বিপর্যয়ের মুখে। একই সঙ্গে মিঠা পানির পুকুরও কিন্তু তারা রাখতে পারেন না। এই অঞ্চলে যে পুকুরগুলো রয়েছে, মিঠা পানির পুকুর, সেগুলো রক্ষণাবেক্ষণ খুব জরুরি। কারণ এই পুকুরের পানি খাবার পানি হিসেবে ব্যবহার করে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ। ভিতর দিয়ে বের হচ্ছে কি করে? হ্যাঁ, সরপুটি। মাছ ধরা শেষ হয়েছে। জয়নগরের খুব কাছে কালাবুগি এবং তারপরে সুন্দরবন। আগেই বলেছি যে এই অঞ্চল পুরোটাই লবণাক্ততায় ভরা। আমরা গত 2 দিন গোসল করেছি ঠিকই পশুর নদী কিংবা ঢাংবাড়ির খালের পানিতে, মিঠা পানি দিয়ে গোসল করা হয়নি। তাই জয়নগরের এই পুকুরটিতে এসে আমরা গোসল করে নিচ্ছি। একই সঙ্গে এরপরে দুপুরের খাবার খাবো। বিকেল, সন্ধ্যা কিংবা সুবিধাজনক সময় আমরা আবারও রওনা দেব এখান থেকে।
জয়নগর থেকে আমরা শিবসা পার হয়ে চলে যাব সোজা শান্তা হয়ে একেবারে কয়রা হয়ে মুন্সিগঞ্জের দিকে। পুরো সফরটি নিঃসন্দেহে দারুণ হতে যাচ্ছে। ধরে ছেড়ে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কালাবরে দেখা হবে নতুন পর্ব নিয়ে। আমরা উপকূলের এই অঞ্চলের নদী এবং খালের ঘাটে ঘাটে তুলে ধরবো লবণ জলের মানুষদের জীবন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসতেছি ভাই, আসতেছি।